ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন আজ বেলা 11টা থেকে আবারও শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার নতুন সংসদের যাত্রা শুরু হয়। ওই দিন রাষ্ট্রপতির ভাষণের পর রোববার পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেছিলেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। আজ কার্যসূচিতে রয়েছে প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর। জরুরি জোন গুরুত্ব সম্পূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71 এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহ নিষ্পত্তি, রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাব এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী 30 এপ্রিল পর্যন্ত চলবে। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন অনুষ্ঠিত হবে। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনে আছেন সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন নিয়ে আজকে কি খবর আছে আপনার কাছে, আমাদের জানাবেন। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের যে দ্বিতীয় দিন, মাঝখানে দুদিন বিরতি দিয়ে আজকে শুরু হওয়ার কথা রয়েছে। সকাল 11টা সংসদ অধিবেশন বসার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু সরকার এবং বিরোধী দলের যে সংসদ সদস্যরা রয়েছেন তারা পার্লামেন্ট ভবনে প্রবেশ করতে শুরু করেছেন এবং আজকের এই অধিবেশনে মূলত যে বিষয়টি অতি জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। এছাড়া গত অধিবেশনের গত দিনে যে রাষ্ট্রপতি ভাষণ দিয়েছিল, অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনে যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি ভাষণ দেওয়ার কথা রয়েছে, সেই ভাষণের উপর আজকে ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। তবে সরকারি দল এটিকে ধন্যবাদ প্রস্তাব বললেও বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু এটার বিরোধিতা করা হয়েছে এবং তারা এটার বলেছেন যে রাষ্ট্রপতি এখানে ভাষণ দেওয়ার তার এখতিয়ার নেই, সেটি তার ভাষণ দেয়াকে তারা সংসদকে কুলুষিত করা বলে আখ্যায়িত করেছেন। তবে আজকে কিন্তু পাল্টাপাল্টি বক্তব্য হতে পারে সংসদে। সরকার দলের সংসদ সদস্যরা রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাব আনবেন, যিনি সরকার দলীয় চিফ হুইপ, এবং বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু গতকালকেও বলা হয়েছে, বিরোধী দলের চিফ হুইপ বলেছিলেন যে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছেন এই ভাষণের উপর তারা সংসদে আলোচনা করবেন এবং এটার বিরোধিতা করবেন। যেহেতু তারা রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করেছিলেন, তারা আজকে স্বাভাবিক অর্থে রাষ্ট্রপতি যে ভাষণ দিয়েছিলেন সেটা নিয়ে তুমুল বিতর্কে জড়ানোর সম্ভাবনা রয়েছে। তবে সংসদ অধিবেশন বসবে সকাল 11টায়। সংসদ অধিবেশন বসলে আসলে সরকারি দল এবং বিরোধী দলের অবস্থানটা কি হয় রাষ্ট্রপতির ভাষণের উপর, সেটি আমরা জানতে পারবো। এছাড়া জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে আমরা আজকে যে কার্যসূচি রয়েছে সেই সূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। ইন্না, জাতীয় সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে তথ্য। ইন্না। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সংসদ ভবন থেকে সেখানকার সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ইউসুফ। মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে তেজগাঁও ডিভিশন পুলিশের সাঁড়াশি অভিযানে মাদক কেনাবেচায় জড়িত 8 জনকে আটক করা হয়েছে। তেজগাঁও ডিভিশন পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে মাদক উদ্ধার করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সামনে ঈদকে কেন্দ্র করে মাদক কারবারিদের তৎপরতা বেড়ে যাওয়ায় বিশেষ এই অভিযান চালানো হচ্ছে। রাজধানীর অপরাধ প্রবণ এলাকাগুলোতে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে। মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা বলেন, এই অভিযানে সরকার এবং ডিএমপির সার্বক্ষণিক সহযোগিতা ছিল। আর জিনিসটা পাওয়া গেছে হচ্ছে ছাদে, আর সে থাকতো নিচে, তার পজিশনে ছিল না। আমরা তাকে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদ করেছি। আমরা কনভিন্সড যে এই মাদকটা তার না, এই জন্যই তাকে আমরা তার পরিবারের কাছে হস্তান্তর করেছি। না, আপনি তো এখনই দেখছেন মব ক্রিয়েট হয়ে গেছে একটা। আপনি তো দেখলেন যে আপনারা তো সহ অভিযান উদ্ধার করলেন মাদকটা, তাই না? আমাদের সেক্রেটারিটা আপনাদের বেশি। ঈদটাকে আসলে মূল প্রায়োরিটি ধরে আমাদের অভিযানের মাত্রাটা একটু বাড়িয়ে আমরা দিনে অভিযান চালাচ্ছি, আর রাতটায় বিশেষ করে এই সময়গুলোতে তো মানুষের যারা একটু কর্মব্যস্ত মানুষ তারা তো এই সময় যাতায়াতটা বেশি করে। ঈদকে সামনে রেখে নৌপথে অনেকেই বাড়ি ফিরছেন। 17 মার্চ থেকে অফিস আদালত ছুটি হবে, আর তাই তো এখনো লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় শুরু হয়নি। এদিকে নিরাপদ ও স্বস্তিকর যাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে 26টি পদক্ষেপ। ঈদের নৌযাত্রা নিয়ে সাদিয়া হক ময়ের রিপোর্ট।
সদরঘাটের চিরচেনা লঞ্চ যাত্রীদের ভিড় এখনো পুরোপুরি জমে ওঠেনি। অফিস, আদালত, পোশাক কারখানা সহ সকল প্রতিষ্ঠানে ঈদ ছুটির পর ভিড় বাড়বে লঞ্চ ঘাটের। 18 তারিখ 19 তারিখ একটু ভিড় হওয়ার সম্ভাবনা আছে। গার্মেন্টস ছুটি না দিলে তো আর ঈদের ভিড়ের অনুভব করা যায় না। গার্মেন্টস ছুটির পরে বোঝা যায় যে ঈদ উদযাপন হইতেছে বা ঈদের মানুষ যাচ্ছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী ঈদকে সামনে রেখে প্রায় 1.5 কোটি মানুষ রাজধানী ঢাকা ছেড়ে গ্রামমুখী হবেন। তার মধ্যে প্রায় 20% মানুষ দক্ষিণ অঞ্চলের, যারা নৌপথে যাত্রা করবেন। তবে পদ্মা সেতু হবার পর থেকে লঞ্চে ভিড় না থাকলেও ঈদে চিরচেনা সেই লঞ্চের রূপ ফিরে আসে। কারণ পরিবার নিয়ে স্বস্তিদায়ক ও নিরাপদ যাত্রার জন্য বরিশালের মানুষের কাছে লঞ্চ যাত্রাই প্রথম পছন্দ, এমনটাই বলছেন যাত্রীরা। পদ্মা সেতু হওয়ার পর আমরা লঞ্চে আসা যাওয়া করি, বাসে আসা যাওয়া করি। লঞ্চ যাত্রা আমার সবসময় ভালো লাগে। ছোটবেলা থেকে লঞ্চই আসা যাওয়া, বাসে আমি একদমই আমার ভালো লাগে না। লঞ্চের যাত্রার শুরু থেকে সাথে সাথেই ছোট থেকে বড় সব ধরনের যাত্রীদের মধ্যে এক ধরনের ঈদ আমেজ ফুটে ওঠে। লঞ্চে যাওয়ার অনুভূতি অবশ্যই ভালো, কারণ আমি লাইফ ফার্স্ট টাইম ঈদ যাত্রায় আর কি বাড়ি যাচ্ছি। লঞ্চে যাওয়ার মানে হলো যে অনেক সময় নিয়ে যাওয়া যায়, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া যায়, ঘোরা যায়, আশেপাশে দেখা যায়। লঞ্চে আসলে নিজের মতো একটু হাঁটা যায়, চলা যায়, ভালো লাগে। সব লঞ্চেই দেখা গেল সরকারের নির্ধারিত ভাড়ার তালিকা এবং যাত্রীরা বলছেন এখন পর্যন্ত কোনো বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে না। ভাড়াও স্বাভাবিক, নিচ্ছে না লঞ্চটা। অন্যান্য সময় সদরঘাট থেকে 2 থেকে 3টি, ঢাকা থেকে বিভিন্ন রুটের লঞ্চ ছাড়া হলেও ঈদ উপলক্ষে যাত্রীদের চাহিদা অনুযায়ী 17 মার্চ থেকে 7 থেকে 8টি লঞ্চ ছাড়া হবে বলে জানিয়েছেন লঞ্চ কর্তৃপক্ষ। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। পটুয়াখালী ঢাকা নৌরুটে লাউকাঠি, লোহালিয়া কারখানা ও কবাই নদ নদীতে ডুবোচরে প্রায় আটকে পড়েছে লঞ্চ। দীর্ঘদিন ধরে নদী খনন চললেও নদীর নাব্যতা ফিরে আসেনি। বর্তমানে বন্ধ রয়েছে নদীতে খনন কাজ। এ অবস্থায় ভাটার সময় ঝুঁকি নিয়ে চলছে লঞ্চ চলাচল। নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই বন্দর কর্মকর্তা। পটুয়াখালী থেকে মশিউর রহমান বাবলুর পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জুবাইর রহমান। শীত মৌসুমের শুরুতে পটুয়াখালীর নদ নদীর পানি কমে যাওয়ায় নাব্যতা সংকট প্রকট আকার ধারণ করেছে। নাব্যতা ফেরাতে প্রতিবছর নদীতে খনন কাজ চললেও তা তেমন কাজে আসছে না। নদীতে 2 মিটার গভীরতা থাকলেও নৌযান চলাচল করতে পারে, কিন্তু ভাটার সময় অনেক স্থানে 1.5 মিটার গভীরতা পাওয়া যায়। পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, পটুয়াখালী ঢাকা নৌপথে মোট 12টি দ্বিতল লঞ্চ চলাচল করে। এ লঞ্চগুলো পটুয়াখালী নদীবন্দর প্রবেশ মুখে লাউকাঠি নদীর ডুবোচরে লঞ্চগুলো বাধাপ্রাপ্ত হচ্ছে। এরপর লোহালিয়া কারখানা, কবাই নদ নদীর ডুবোচরে প্রায় আটকা পড়ছে লঞ্চগুলো। এ সময় গন্তব্যে পৌঁছাতে জোয়ারের জন্য অপেক্ষা করতে হয় লঞ্চগুলোকে। পানির সভ্যতার কারণে লঞ্চ 1 থেকে 2 ঘন্টা বাজতে থাকে। এই 2-3 ঘন্টা বাজার পরে ওই লঞ্চটা নর্মাল ঢাকা ঘাটে দিন 10টা 11টা যায় পৌঁছে। ঢাকা যাইতে আইতে লঞ্চ বাজে পরে লঞ্চ আইতে পারে না, যার জন্য এইটা আমাকে দুর্ভোগ। আমাদের লঞ্চ ও জায়গায় রাখতে পারতেছে না। হ্যাঁ, লঞ্চ আইয়াদের ব্যাগার দেবে ঘুরাইবে, তাও পারতেছে না, বাজে পরে। দক্ষিণ অঞ্চলের সাধারণ মানুষের স্বল্প খরচে যাতায়াতের একমাত্র বাহন লঞ্চ। তাই দ্রুত নদী খনন করে নাব্যতা সংকটের সমাধান করার দাবি স্থানীয়দের। এখানে যদি ড্রেজিংটা না করা হয় তাহলে ঢাকা থেকে যে পটুয়াখালী লঞ্চ আসবে, যাত্রীরা এই ঈদে এমন একটা জায়গায় বাইজে থাকবে যে নদীর পাশে বেরতে পারবে না, লঞ্চ ভেটতে পারে না, অনেক কষ্ট হয়। আপনারা যতভাবে চেষ্টা করেন এটার কার্ডে কেটে আর কি তাড়াতাড়ি লঞ্চ যত ভেটতে পারে। প্রধানমন্ত্রী তার কাছে আমাদের আবেদন এইটাই, পটুয়াখালীবাসী, যে সুন্দরভাবে আমাদের ড্রেজিংটা জানি হয়। নৌমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যেন ওনারা এই বিশেষ করে এই রুটে অতি দ্রুত ড্রেজিং করার ব্যবস্থা করে। পটুয়াখালী নদীবন্দরের উপপরিচালক বলেন, নাব্যতা ফিরিয়ে আনতে ড্রেজিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এবছরও ড্রেজিং কার্যক্রম চলমান আছে এবং আমরা আশা করছি খুব শীঘ্রই 1 থেকে 1.5 মাসের ভিতরে ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে আমাদের এই দুর্ভোগটা থাকবে না, যাত্রীদের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না। জেলার অভ্যন্তরীণ 17টি রুটে প্রতিদিন 30টি ছোট এবং ঢাকা পটুয়াখালী রুটে 12টি বড় দোতলা লঞ্চ চলাচল করে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ।
ভোলায় দিন দিন অটোরিকশা বোরাক সহ 3 হুইলার গাড়ির পরিমাণ বেড়ে চলছে। নেই লাইসেন্স, নেই কোনো কাগজপত্র, ড্রাইভারের নেই কোনো প্রশিক্ষণ। যে যেভাবে পারছেন দাবিয়ে বেড়াচ্ছেন রোডে। এতে হরহামেশা ঘটছে অ্যাক্সিডেন্ট, বাড়ছে মৃত্যুর যোগফল। প্রশাসন বিষয়টি আমলে নিয়ে বলছেন ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই। আরিফ হোসেন লিটনের পাঠানো তথ্য এই চিত্রে বিস্তারিত জানাচ্ছেন তামান্না সাদিকা। ভোলার প্রধান সড়কে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ন্ত্রণহীন 3 হুইলার। ইলশা থেকে চরফ্যাশন পর্যন্ত অন্তত 13টি স্ট্যান্ড নির্ধারিত থাকলেও কোথাও নেই স্থায়ী পার্কিং। ফলে রাস্তার মাঝেই যাত্রী ওঠানামা, যা সরু সড়ককে পরিণত করেছে আতঙ্কে। আমাদেরকে লাইসেন্স বলার জন্য মাস দেড়েক আগে বলা হয়েছে, তা আমরা এখনো করি নাই, তবে ঈদের পর থেকে করবো। প্রতিটা অটোকে লাইসেন্স ছাড়া শহরে এন্ট্রি দেওয়া উচিত না। অটোগুলা যে চলে এগুলা নিয়ন্ত্রণহীন, এগুলা দিয়ে আমরা কলেজে যেতে সমস্যা। অটো পুরো কন্ট্রোল করতে একটু কষ্ট হচ্ছে, তারপরও যতটুকু সম্ভব করছি। ব্যাটারি চালিত অটোর কারণে বাড়ছে বিদ্যুতের উপর চাপও। একসঙ্গে চার্জ দেওয়া স্থানীয় গ্রিডে অতিরিক্ত লোড তৈরি হচ্ছে। অটো রিক্সা এগুলো বিদ্যুৎ দিয়ে চার্জ হচ্ছে, এটা তাদের জন্য বিদ্যুতের একটা নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ লাগে। কারণ আমার এখানে অথবা 1 মেগাওয়াট 0.5 মেগাওয়াট বিদ্যুৎ লাগে, কিন্তু এটা চার্জের ক্ষেত্রে এটা অতিরিক্ত বিদ্যুতের উপর প্রেসার পড়ে। এত সমস্যার পরেও দীর্ঘদিন ধরে কার্যকর কোনো সমাধান হয়নি। তবে পরিকল্পনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার জন্য একটি উপকমিটি করা হয়েছিল। পাশাপাশি যে আমরা বিআরটিকে ইতিমধ্যে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যে যেগুলি লাইসেন্স নাই সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং লাইসেন্সের আওতায় নিয়ে আসার জন্য। বিআরটি এর নিয়ম অনুযায়ী অপেশাদার চালকের বয়স কমপক্ষে 18 বা পেশাদারের 21 বছর, কিন্তু বাস্তবে কম বয়সী চালকও দেখা যাচ্ছে রাস্তায়। জীবিকার তাগিদে রাস্তায় নেমেছে হাজারো 3 হুইলার, কিন্তু নিরাপত্তাহীনতা এখন জননিরাপত্তার জন্য বড় হুমকি। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে রাজবাড়ী থেকে ঘাট পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মমিন শেখ। ঈদকে সামনে রেখে দৌলতদিয়া ঘাটের সার্বিক প্রস্তুতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। ঈদকে সামনে রেখে এই দৌলতদিয়া ফেরিঘাট কর্তৃপক্ষ অর্থাৎ বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ঈদ যাত্রায় তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও এই যাত্রী ও চালকদের নিরাপত্তার কথা ভেবে তারা এই ঘাট এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। আমরা এই বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন আজকে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ছোট বড় মিলে মোট 12টি ফেরি চলাচল করছে। এই 12টি ফেরি দিয়েই যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। তারা আমাদেরকে আরো জানিয়েছেন যে ঈদে তাদের প্রস্তুতি উপলক্ষে এবং ঈদ যাত্রায় এখন 12টি ফেরি চলাচল করলেও ঈদে ফেরিগুলো বৃদ্ধি করে মোট 16টি ফেরি চলাচল করবে এবং এই 16টি ফেরি দিয়েই ঈদ যাত্রায় যাত্রীদের পারাপার করা হবে, যানবাহন পারাপার করা হবে। যাত্রী এবং যানবাহনের চালকরা যাতে ভোগান্তি তাদের না হয় সেই লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। অন্যদিকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চঘাট কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। আজ আপনার 16টি লঞ্চ চলাচল করছে এবং এই 16টি লঞ্চ দিয়েই যাত্রীদের পারাপার করা হচ্ছে। আমরা লঞ্চ ঘাট কর্তৃপক্ষ এবং বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, জানার চেষ্টা করেছি যে ঈদ যাত্রায় তাদের প্রস্তুতি কেমন। বিআইডব্লিউটিএ আমাদেরকে জানিয়েছেন এই রুটে ঈদ যাত্রায় 20টি লঞ্চ চলাচল করবে এবং এই 20টি লঞ্চ দিয়েই যাত্রীদের নির্বিঘ্নে পারাপারের তারা কাজ করবেন এবং চেষ্টা করবেন। তবে আমি আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এই যে দৌলতদিয়া ফেরিঘাটের যে 3টি ঘাট প্রান্ত রয়েছে, এই 3টি ঘাট ফেরিঘাটে সিসি ক্যামেরার আওতায় ভুক্ত কিন্তু আনতে পারেননি কর্তৃপক্ষ বা যাত্রীদের নিরাপত্তা, যানবাহনের চালকদের নিরাপত্তা প্রশ্নে কিন্তু কোনো ঘাটে সিসি ক্যামেরা স্থাপন করা হয়নি। আমরা এই বিষয়টি নিয়ে
এবং ঘাট প্রস্তুতি নিয়ে আমরা গোলন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সাথে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছি। আমরা জানার চেষ্টা করেছি যে এই ফেরিঘাট অতি গুরুত্বপূর্ণ দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার প্রবেশ পথ। এই ফেরিঘাট 3টি ঘাট থাকলেও কোনো সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে কিনা বা ঈদে করা হবে কিনা, উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস কিন্তু বলেছেন যে কোনো সিসি ক্যামেরার আওতায় তারা আনতে পারেননি বা ঈদে কোনো সিসি ক্যামেরা স্থাপন করা হবে না। তবে এই যে সিসি ক্যামেরার আওতায় বা সিসি ক্যামেরা স্থাপন না করায় যাত্রীরা কিন্তু অনিরাপদ এবং অনিরাপদ শঙ্কা করছে, একইভাবে চালকরাও। এই ঘাট এলাকায় আপনি জানেন ব্যস্ততম ঘাট, এই ঘাট দিয়ে হাজার হাজার যাত্রী এবং যানবাহন পারাপার হয়। তবে ঈদ যাত্রায় এই যে যানবাহনের চাপ এবং যাত্রীদের চাপ কয়েক গুণ বৃদ্ধি পায়। তবে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন তাদের নজরদারি যদি ঘাট এলাকায় না থাকে, বিশেষভাবে ঈদ যাত্রায় তাদের বিশেষ নজরদারি দরকার। যদি এই নজরদারি না থাকে তাহলে দুর্ভোগের আশঙ্কা করছে এই নৌরুট দিয়ে পারাপাররত যাত্রী ও চালকরা। এই ছিল আমার কাছে দৌলতদিয়া ফেরিঘাট এলাকা থেকে সর্বশেষ। মমিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজবাড়ী থেকে ঘাট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মমিন শেখ। এবারে পরবর্তী সংবাদ। গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার নির্বাচনের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপির সরকার সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। সরকার তার সব প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করবে। আগামীর বাংলাদেশে যেন ফ্যাসিবাদ তৈরি না হয় সেজন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। শনিবার গণ অধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠানে নুরুল হক এসব কথা বলেন। বর্তমান সরকার জবাবদিহিতামূলক একটি শাসন ব্যবস্থা নিশ্চিত করতে চায়, জনগণের অধিকার নিশ্চিত করতে চায়, সুশাসন নিশ্চিত করতে চায়। যে কারণেই আপনারা দেখেছেন যে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ইতিমধ্যেই আমাদের সরকারের যে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করার কথা ছিল সেটি শুরু করেছে। আজকে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত সেবায় তাদের রাষ্ট্রীয়ভাবে বেতন দেওয়ার মধ্যে দিয়ে আরো একটি কার্যক্রম শুরু হয়েছে। আগামী 16 তারিখ খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে সরকারের আরো একটি প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে। কিন্তু সরকারের মূল দল বিএনপি সহ। এবারে গ্রাম বাংলার খবর। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় ইফতারের আগ মুহূর্তে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ। নিহত নারী হালিমা আক্তার, তার স্বামী অভিযুক্ত জহিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ইফতারের কিছুক্ষণ আগে পারিবারিক বিষয় নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ইসলাম ইট দিয়ে আঘাত করে স্ত্রী হালিমা আক্তারকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি তাদের ছোট শিশুকে সঙ্গে নিয়ে সরাসরি পতেঙ্গা থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি পেলেও আমাদের দেশে আসন্ন ঈদ যাত্রায় এর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ারও কোনো সম্ভাবনা নেই। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে বিশ্ব অর্থনীতিতে কিছুটা সংকট দেখা দিতে পারে। বাংলাদেশ শান্তির পক্ষে। আশা করি অচিরেই যুদ্ধ বন্ধ হয়ে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হবে। শনিবার সিলেট নগরীর রায়নগর দপ্তরিপাড়া মসজিদ মাঠ প্রাঙ্গণে 19 নম্বর ওয়ার্ডের শ্রমজীবী পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে
আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। এটি হচ্ছে মূল কথাটা। এটির জন্য কেউ হয়তো আতঙ্কিত হবেন না এবং অন্যদেরও আতঙ্কিত করবেন। ঝালকাঠির রাজাপুরে নৌ কর্মকর্তার প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে 1.5 বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা স্বামী স্ত্রী আহত হয়েছেন। শনিবার খুলনা বরিশাল মহাসড়কের উপজেলায় বাগরি বাজার ব্রাক অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোলা জেলার দৌলত খান উপজেলার বাসিন্দা লেফটেন্যান্ট কমান্ডার ইমতিয়াজ আহমেদ বরিশাল নৌবাহিনীতে কর্মরত। তিনি নিজেই প্রাইভেট কার চালিয়ে মংলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বাগরি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে গাজীপুরের মহাসড়কগুলোতে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ মোতায়েন। গাজীপুরের আইজিপি পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট মুক্ত রাখতে অতিরিক্ত 4 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার গাজীপুর পুলিশ লাইনে সুধী সমাবেশ ও ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নে এ তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক। আমরা ইতিমধ্যে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং অন্যান্য সংস্থা, পুলিশের অন্যান্য সংস্থাকে বলা হয়েছে যে ট্রাফিক পুলিশের পাশাপাশি তারা দায়িত্ব পালন করবে এবং সড়কে যাতে অনাকাঙ্ক্ষিত কোনো গাড়ি অতিরিক্ত সময় দাঁড়িয়ে থেকে কোনো ট্রাফিক কনজেশন তৈরি না করে সেই ব্যাপারে আমি নির্দেশনা দিয়েছি পুলিশের কোয়ার্টার থেকে সকল ইউনিটকে। ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশের উন্নয়নে এনজিও সমূহের ভূমিকা এবং গণমাধ্যমের সম্পৃক্ততা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট ব্রাহ্মণবাড়িয়া সভাপতি এস.এম. শাহীন। এ সময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আরজু এভার্ট, ব্রাহ্মণবাড়িয়া সহসভাপতি এম.এ. আওয়াল সহ আরো অনেকে। সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে গরিব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় বরিশালে কর্মহীন, অসহায় ও দরিদ্র কয়েক শত নারী পুরুষদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদ সামগ্রী উপহার বিতরণ করেছে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নগরীর অগরপুর রোডের নিজস্ব কার্যালয়ে ঈদ সামগ্রী উপহার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মঈনউদ্দিন আহমেদ বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এ.কে.এম. আখতারুজ্জামান মামুন। হাতিয়া ছাত্র যুব পরিষদ চট্টগ্রাম এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নগরীর এলজিইডি ভবনের হলরুমে গতকাল ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম। প্রধান বক্তা ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সিনিয়র সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আক্তার হোসেন ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুল ইসলাম সোহেল এবং চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল কাশেম মহিউদ্দিন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে আনপ্রিভিলেজড ওয়েলফেয়ার ফাউন্ডেশন চট্টগ্রাম। নগরীর হামজার বাগ এলাকায় রহমানিয়া স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আনোয়ারুল হক। এ সময় প্রতিবন্ধীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, ফ্যান, গ্যাস স্টোভ ও নগদ অর্থসহ 4 শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাগলনাইয়া সমিতি চট্টগ্রাম। আয়োজনে সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আজীবন সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। অনুষ্ঠানে প্রায় 8 শতাধিক মানুষ অংশ নেন। সবশেষে অতিথিদের সম্মানে ইফতার ও চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান পরিবেশন করা হয়।
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও মুন্সিগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। এ সময় খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয় এবং অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কথা দিয়েছিলাম নির্বাচনের আগে যে আমাদের 17 বছরের কোনো সুযোগ সুবিধা ছিল না, যে জাতীয়তাবাদী দল যদি ক্ষমতা আসে আমরা দেশে নিশ্চিন্তে নির্বিধায় থাকতে পারবো এবং জনগণের পাশে থাকবো। আমরা দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। এখনো আমি চাচ্ছি এখন দল যদি আমাকে মূল্যায়ন করে এবং আমি আশা করি আমার দ্বারা যদি মানুষের উপকার হয় তাইলে যেন আল্লাহ আমার এই আশা পূরণ করে। রাজবাড়ীর গোয়ালন্দে কৃষি সম্প্রসারণ কার্যক্রম পরিদর্শন করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুর রহিম। তিনি বলেন, অধিক উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার দুর্বলতার কারণে অনেক সময় কৃষক ন্যায্য মূল্য পান না। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। শনিবার নবসিমুদ্দিন পাড়া এলাকায় নারী উদ্যোক্তা জাসমা আক্তারের ভার্মি কম্পোস্ট জৈব সার কারখানা ও পেঁয়াজ ক্ষেত পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মূল্য অনেক সময় পায় না বা ওই অধিক উৎপাদন হয়ে যায় প্রয়োজনের তুলনায়, চাহিদার তুলনায়, যার কারণে কিন্তু এরকম পরিস্থিতি হয়। সেক্ষেত্রে যেমন আমি একটু আগেই বললাম যে এই পেঁয়াজ কিন্তু আমরা এবার আমদানি করি নাই, এটাকে নিয়ন্ত্রণ করা যায়। ঠিক একইভাবে বলবো যে অন্যান্য ফসলগুলো আমরা কিন্তু আমদানি যেগুলো বেশি করি এখন সেগুলোকে কমায় নিয়ে আসবে। এটা একটা বিষয়। কৃষক কার্ড যেটা বিতরণ করা হবে, প্রি পাইলটিং এখন চলছে, এই কৃষক কার্ডের মাধ্যমে ন্যায্য প্রাপ্তি যাতে কৃষকরা পায় ফসলের, সে বিষয়টাগুলো কিন্তু এখানে অ্যাড্রেস করা হবে। কুমিল্লার দাউদকান্দি উপজেলার আহসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল ইফতার মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা এই সামাজিক সংগঠনের বিভিন্ন কার্যক্রম এবং সেবার মান উন্নয়ন নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্নাফ, প্রধান সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও মামুন মিয়া, প্রধান অতিথি মোহাম্মদ সোলাইমান, সহকারী অধ্যাপক, বিশেষ অতিথি মাওলানা আবু বক্কর সিদ্দিক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য ও উপদেষ্টাগণ সহ দাউদকান্দি ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাজাস এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লা মহানগর জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস এর উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর হোটেল এলিট প্যালেসে 250 জন সদস্যের উপস্থিতিতে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক জাবেদ আহমেদ কিসলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক শহীদুল হক সোহেল। কুমিল্লা মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক ডাক্তার আফসান আনিস এর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন মহানগর জাসাসের সদস্য জসিমউদ্দিন। জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কর্মসূচি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এই কর্মসূচির আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতারের সভাপতিত্বে স্থানীয় সংসদ সদস্য শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলী, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী খানম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির আগেই যদি প্রতিকারমূলক ব্যবস্থা হাতে নেওয়া যায় তবে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।